এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মিরাজ হল। আজকের মালদ্বীপ প্রবাসী ভাইয়ের একটি সাক্ষাৎকার নিতে যাচ্ছি লাইভের মাধ্যমে। আশা করি আপনারা সবাই দেখবেন। অবশ্য আমার যে সাক্ষাৎকারটা সেটা হচ্ছে মিরাজ শো থেকে নেওয়ার কথা। তো আপনারা জানেন যে রিসেন্টলি আমি এই পেজটা ক্রিয়েট করেছি। এখানে এই 1 তারিখ থেকে, চলতি মাসের 1 তারিখ থেকে হচ্ছে আমার প্ল্যাটফর্মটা আমি চালু করেছি। তো 2 মাসের আগে 60 দিন, 60 দিনের আগে হচ্ছে এখানে তো লাইভ করার সুযোগ নেই, যার জন্য হচ্ছে ভয়েস অফ মিরাজ এইখানেই হচ্ছে আমি লাইভটা করতে যাচ্ছি। তো জয়েন হতে যাচ্ছে আমাদের সাথে মালদ্বীপ থেকে আমাদের প্রফেসর আমিনুল শেখ। আমিনুল ভাই, আপনাকে ইনভাইটেশন পাঠানো হয়েছে, একটু জয়েন হবেন। হ্যাঁ, আপনি জয়েন হয়ে যান আমিনুল ভাই। আমিনুল ভাই, আপনি একটু জয়েন হয়ে যান, আপনাকে লিঙ্ক পাঠানো হয়েছে। আমিনুল ভাই, আপনি সম্ভবত দেখতেছেন, সাউন্ড ক্লিয়ার আছে কিনা বুঝতে পারতেছি না। আপনি একটু কাইন্ডলি জয়েন হয়ে যান। হ্যাঁ, আপনাকে ইনভাইটেশন পাঠানো হয়েছে। আমিনুল ভাই, আমিনুল ভাই কি লাইনে আছেন? আমিনুল ভাই, আপনাকে ইনভাইটেশন পাঠানো হয়েছে। আমাদের সাথে আমিনুল ভাই সম্ভবত লাইভে রয়েছে। আমিনুল ভাই, আপনাকে আমি রিকোয়েস্ট পাঠিয়েছি, আপনি অ্যাকসেপ্ট করেন। আমিনুল ভাই। জি, আসসালামু আলাইকুম। হ্যালো। জি আমিনুল ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমার সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি, আপনারটা আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি। আপনি কি পাচ্ছেন আমারটা? ও আচ্ছা। জি ভাইয়া, আমি একটু সাইডে যাচ্ছি। আহ, ভাইয়া, আপনার ফেসটা আসতেছে না, আপনি কি অন্ধকারে আছেন? হ্যাঁ, আমি একটু অন্ধকারে বলতে আমার এখানে লাইট নেই। দেখেন মোবাইল ফ্ল্যাশটা বাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, ও আসছে? আচ্ছা আচ্ছা। আপনি জি ওই আমি আমি স্পিকারটা দিয়ে বুঝতে দিন, ঠিক পেরেছি। আছে? জি জি, আমি বুঝতে পেরেছি। তো কাইন্ডলি আপনি ফেসটা মোটামুটি একটু দেখান, না হলে তো বোঝা যাচ্ছে না যে আপনি লাইভে আছেন কিনা। হ্যাঁ, এই যে আছি তো, লাইভে আছি। দেখা যাচ্ছে এখন? আহ, হ্যালো? না, ফেসটা আসতেছে না। ফেসটা আসতেছেই না, কি বলেন? আমি তো দেখতেছি যে আসতেছে, যে আসি। জি জি। হ্যালো? জি ভাইয়া। হুম, এখন দেখা যাচ্ছে? যাই হোক, এখনো আসে না, যাক সমস্যা নাই। আচ্ছা, হুম। আপনার হচ্ছে আমি লাইভটা কমপ্লিটলি নিতে যাচ্ছি। ইনশাল্লাহ আপনি জি, ইতিমধ্যেই জানেন যে আহ, আমরা একটা যে প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছি বা করেছি, এখানে আপনি জি। কিভাবে যোগাযোগটা করলেন? প্রথম হচ্ছে আপনার কাছ থেকে এটা জানার ছিল যে কিভাবে আপনি যোগাযোগটা করলেন। হ্যাঁ, আপনার কথা ঠিক আছে। মানে আমি 3 দিন আগে মনে করেন, আমি ইউটিউবে চার্জ দিই যে জীবন গল্প বলার জন্য আহ, কোন সাইটটা ই করতে হবে, তখন জীবন গল্পের আপনার এই অপশনটা আসলে ওইখানে নাম্বার দেওয়া ছিল। ওই নাম্বারটা জি আমি হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে যোগাযোগ করি। পরবর্তী যোগাযোগ করলে তখন আপনি যে মনে করেন আপনি আমার টাইম দেন, যে এই টাইমে আমি আপনার সাথে লাইভ করতে পারবো। তখন আমি আপনার সঙ্গে ইনশাল্লাহ লাইভে এখন যুক্ত হয়েছি, আলহামদুলিল্লাহ। হয়তো জি, আমার অসংখ্য জীবন গল্পটা ধন্যবাদ। আমি পুরোপুরি ভাবে বলতে পারবো যদি আপনি সহায়তা করেন। জি জি ভাই, অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে এখন আপনি আপনার ফুল নামটা এবং আপনার বাংলাদেশের যে অ্যাড্রেসটা রয়েছে সেটা বলবেন, এবং কোথায় আছেন বর্তমানে সেটা একটু বলবেন। হুম। আমার নাম আমিনুল শেখ। আমাদের বাড়ি খুলনা জেলা দিঘলিয়া থানা, হাজির গ্রাম আমাদের বাড়ি। আমার আব্বুর নাম গোলাম মোস্তফা শেখ। জি। আর আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আসলে আমার যে ভাইটা, উনি মালদ্বীপে আছে বর্তমানে আমার যতটুকু জানা। আর উনি হচ্ছে হুম। ফেসটা প্রকাশ করতে চাচ্ছে না যতটুকু আমার ধারণা, যার জন্য হচ্ছে ফেসটা নিয়ে আসা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। অবশ্যই আপনারা মিরাজ শো থেকে
আপনারা পার্ট বাই পার্ট ভিডিওটি পেয়ে যাবেন এবং মনোযোগ সহকারে আপনারা একটু ভিডিওটি উপভোগ করবেন। হ্যাঁ আমিনুল ভাই, আপনি একটু শুরু থেকে একদম সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনি 30 মিনিট পাবেন। হুম, হ্যাঁ, 1:15 বাজে হুম, 1:45-এর মধ্যে কমপ্লিট করবেন, ঠিক আছে? জি। শুরু থেকে ওকে ভাই, বলতে ঠিক আছে, আপনি দেখেন আমার, শুরু করেন। আমি বেশি হ্যাঁ একটা আমি এখন আপনার কথার জি ভিতরে আমি বলতেছি। এক মিনিট, আমি বেশি একটা আপনার কথার ভিতর কথা বলবো না, আপনি কন্টিনিউ একটু বলবেন। জি বলতেছি। শুরু থেকে বলতেছি, আমার স্ত্রীর সঙ্গে আমার বিবাহ বন্ধন হয় ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া থেকে বিবাহ বন্ধন হওয়ার পরে শরিয়ত মোতাবেকই হয়, মুসলিম হিসেবে সেই হিসেবে সবকিছুই মুসলিম হিসেবে শরিয়ত মোতাবেকই হয়। জায়গাটার নাম ছিল মীরা রোড, বোম্বাই মীরা রোড, প্রেজেন্ট পার্ক নামের একটা জায়গা। আর যে হুজুরটা এই বিয়েটা পড়াইছিল, সে হারকেশ একটা মসজিদের ইমাম ছিলেন। তো যাই হোক, বিয়ে শাদী হওয়ার পরে ভালোই চলছিল। আমার ওয়াইফটা 15 দিন 20 দিন পরে অসুস্থ হয়ে যায়, কিন্তু খুবই গুরুতর অসুস্থ হয়ে যায়। হওয়ার পরে তার হসপিটালে সম্পূর্ণ, আমি কিন্তু সাইডে কেউ ওক টানলেও আমার বমি আসে যায়, আমি এমন একটা লোক এখনো পর্যন্ত। কিন্তু জানি না তার সেই সম্পূর্ণ পরিষ্কার আমি করেছিলাম, অনেকই করেছিলাম। সে হয়তো যদি কখনো আমার এই লাইভটা শোনে, সে অবশ্যই এটা অনুভব করতে পারবে। জি তারপরে তাকে আমি বাড়ি নিয়ে আসি। আমাদের বাড়ি কেউ পছন্দ করে না, মাইনেও নেয় না, কারণ তার ও মানে যে মোটাটা, আমি তখন 41 কেজি ওজন, সে 70-এর উপরে ওজন, তা কেউ এটা পছন্দ করে না। আর সে খুবই কালো ছিল, আর আমি খুবই সুন্দর দেখতে ছিলাম আলহামদুলিল্লাহ। তা সব দিক দিয়ে মিলে কেউ তাকে পছন্দ করতো না, এমনকি আশেপাশের লোক এটাও ঠেলা মারতো যে ওটা নিয়ে কিভাবে তুই কি রাত্রির বয় টয় পাইস না। তা আমি অনেকে বলতাম, তখন কিন্তু শাবনুরের একটা প্রচল ছিল, শাবনুরের খুব অনেকে পছন্দ করতো। তা আমি তখন অনেকে, আমার দাদা টাদা যারা হয়, মানে ইয়ং যারা, আমি বলতাম যে আমার কাছে আমার বউরে তো শাবনুরের মতনই লাগে, তোমাদের কাছে হয়তো খারাপ লাগতেই পারে, স্বাভাবিক, যাত্রা জি তার কাছে ভালো লাগলেই যথেষ্ট। হ্যাঁ এইভাবে হ্যাঁ নিয়ে আসার পরে আমি 11তে আমার একটা বাচ্চা হলো, কন্যা সন্তান, তার নাম রহিমা খাতুন। সে এখন ক্লাস 8-এ পড়ে, 14 বছর বয়স। মাঝে করোনার জন্য একটু গ্যাপ গেছে, এই জন্য সে একটু এখন 8 আসতে না, 10-এই থাকতো। 2 বছর পড়াতে পারছিলাম না অভাবের কারণে, মানে করোনাতে আমি একটু কিছু সমস্যার ভিতরে ছিলাম। পরবর্তীতে আমি 2013-তে জানুয়ারি 27 তারিখে আমি ওমানে ফ্লাইটে চলে যাই। আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম। আমার বিদেশ কপালটা খুবই ভালো, আমি মিথ্যে বলবো না, খুবই খুবই ভালো বিদেশ কপালটা। অনেকে আছে খাওয়ার কষ্ট, থাকার কষ্ট, বেতনের কষ্ট, আমার আল্লাহর রহমতে কখনো কোনো তার কষ্ট হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকু আমার ভালো লাগছে বিদেশ লাইফটা। যদি কেউ জি ঠকায় থাকে তা সেটা আমার আপনজন, তাও জি সহধর্মিনী বেশি আমার ঠকাইছে। বাট পরে 4.5 বছরের মাথায় আমি ছুটিতে আসলাম। প্রথমবার আসার পরে 3 মাস খুবই ভালো ছিলাম আলহামদুলিল্লাহ, খুবই, তারেও খুব ভালোবাসিছি, খুবই যত্ন করেছি, সহানুভূতি করেছি। সে যেখানে যেটা যাইতেছে সেখানে গিয়েছি, যেটা খাইতেছি সেটা খাওয়াইছি। এভাবে করার পরে আমি 3 মাস পরে ফিরে চলে যাই। যাওয়ার পরে কিছুদিন, মানে যাওয়ার পরে 3 মাস পরে যায় সে, তার কোনো ফুফাতো ভাই কি এরকম কারোর সাথে কথা, আস্তে আস্তে কথাবার্তা করে। সে তখন আগ্রহ হয়ে যায় তার বাপের বাড়ি যাওয়ার জন্য ঘন ঘন। সেইখানে তার এক দাদার মিলাদের দিনকেরা তার সে ফুফাতো ভাইরে ডাকে। এটা হয়ে যায় প্রায় 1.5 বছরের কাছাকাছি হয়ে যায়। আমি ছুটিতে যাওয়ার পরে নিয়ে যায়, আমার মেয়েটাও সাথে যায়। তখন আমার মেয়েটার বয়স হয়তো 8 বছরে এমন হবে। আচ্ছা, তখন আপনার এই যে সন্তানটা, এটা বিয়ের কতদিন পরে হয়েছিল? হ্যাঁ, বিয়ের মনে করেন 2 বছর পরে হয়েছে। আমার 16 বছর বিয়ে, এখন মেয়েটার বয়স 14 বছর। সালে তো 16 সালে? 2 বছর, হ্যাঁ, হয়েছিল। আমি 13-তে ওমানে ঢুকেছি, তো 11-তে আমার বাচ্চাটা হয়েছে। ও ঠিক আচ্ছা আছে। আচ্ছা। হ্যাঁ, মিথ্যে কথা কোনো বলার কোনো প্রয়োজন নেই, আর মিথ্যে বলেও যাব না, কারণ যেহেতু লাইভে আছি, লাইভের মতন আমি থেকে যাচ্ছি। জি জি, আর অবশ্যই। তারপরে মনে করেন সে তার দাদার একটা মিলাদে যায়, ওইখানে ওই ছেলেটার সাথে নোংরা ফানাকি দেখি করে, অনেক ছবি টবি আমি এই মুহূর্তে দেখতে পারি, কিস করা করে ট্রেনের ভিতরে, এরকম অনেক কিছুই ছবি। তা তখন জি তার মাদের এই যে জানানোর পরে তারা বললো যে তারা তোমরা কাইটে ফেলাই দাও, ওর খবর আমার নিয়ে না। পরবর্তীতে আমি যখন এইটা জানতে পারি, তখন আমি ওমানে 10 তলা একটা বিল্ডিং এ, আমি সালালা শহরে থাকতাম। 10 তলা একটা বিল্ডিং, আমি তখন আউটসাইডে পেন্ট করতেছি, স্প্রে পেন্ট, বিল্ডিং এ টাকচার মারার পরে পেন্ট করে ওইটা করতেছি। কিন্তু আমি এটা শোনার পরে, এটা লাগে ম্যান লিভ বলে, মানে ম্যান লিভ বলে বা টাওয়ার ক্রেন বলে, যেটাই বলে, এটাই আমি দাঁড়া করে কাজ করতেছি আউটসাইডে। তাই ওইখানে কাজ করে ওটা শুনে আমি অনেকটা কাঁদতেছি। কিন্তু যে ড্রাইভারটা নিচে রয়েছে সেও আমার দিকে তাকাচ্ছে যে কেন কাঁদতেছে। এভাবে অনেকদিন যাওয়ার পরে খুবই কান্নাকাটি করে পরে আমি ফিরেও 1.5 বছরের মাথায় আমি ছুটিতে আসি। আসার পরে আমি, মানে সে আমার, সে এর মধ্যে একটা কথা থেকে গেছে, সে আমার কোরআন শিখতে বল, আমার মোবাইলই দেখায় যে দেখো আমি যা ভুল করেছি করেছি, আমি আর কখনো এমন কাজ করবো না।
তুমি আমার মাফ করে দাও, এবারে একটা বার মাফ করে দাও, আমি তো কখনো এমন কিছু করিনি, মাফ করে দাও। তা আমি তারা মাফ করে দিই। আমি ভাবলাম যে দেখি আমি বাড়ি থেকে ঘুরে আসি। তা বাড়ি থেকে এসে আমি করোনা আটকা পড়ে যাই। আটকা পড়ার পরে মনে করেন খুবই দূর অবস্থা হয়ে যায়। তখন সরকারি মিলগুলো বন্ধ হয়ে যায়, ইনকামের সোর্স বন্ধ। আমার আব্বু সরকারি মিল ইফতারে চাকরি করে। খুবই দূর অবস্থার ভিতরে পড়ে যায়। তখন আমাদের ফ্যামিলিটা অনেক নিঃস্ব হয়ে যায়। আমার আমার আব্বু অসুস্থ হয়ে পড়ে, তারে ট্রিটমেন্ট করার জন্য অনেক ঋণ হয়ে যায়। পরে বাড়িটাও বিক্রি করে আমার আম্মুরা ঢাকায় চলে যায়। হয়তো এর মধ্যে আম্মুরা একটা ভুল করে, কি হয়তো তারা ভুল করেছে কিনা সঠিক করেছে এটা আমি জানি না। আমি 8টা ভাই বোনের বড়, সবার বড় আমি। তা আমি মনে করেন যে বড় থাকে জানেন হয় কি, অনেক সময় একটা মাছও সে ঠিক মতো খাতে পারে না, একটা ঈদে ভালো কাপড় চোপড়ও সে পরতে পারে না। তারপরেও কিন্তু সে যদি সুখী হয় তার স্ত্রীর জন্য সুখী থাকতে পারে। কারণ সবকিছু একদিকে থাকলেও ঘরে আসার পরে যদি স্ত্রী ঠিক থাকে তাহলে কিন্তু অনেক শান্তিটা তার মনে কাজ করে। তো এভাবে যাওয়ার পরে করোনার ভিতরে আমার আম্মারা আমার না জানা মানে আমার প্রথমে বলে কি যে তুই ভাড়ার বাড়ি যা, পরে এই জায়গাটা বিক্রি করে অন্য একটা জায়গা কেনবো। তো 6 দিনের মাথায় তারা বাড়িটা বিক্রি করে চলে যায়। চলে গেলে তখন আমি না জানতে পারি না, হঠাৎ করে আমার অসুস্থ আব্বুরে নিয়ে চলে যায়, আমি দেখতেও পারি না তারে। তাহলে মৃত্যুর আগ পর্যন্ত তারা দেখতে পারি না, শুধু জানাজার টাইমে আমি তার দেখতে পারি। 2 বছর পরে যায় দেখতে পাই তারা কোথায় থাকে, তার অ্যাড্রেস। তারা হয়তো মনে ভাবতো যে আমি টাকা পয়সার ভাগ চাবো বা এরকম কোনো কিছু, যেহেতু আমি 7 বছর বিদেশ করেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তা মানে তখন আমার আব্বু মরার ওই টাইমে তা এটা আমি জানতে পারি না যে তারা চলে গেছে। আমার চাচতো ভাই আছে, তার নাম বলবো না, সিঙ্গাপুর থেকে। এখানে তার নাম ইনভলভ করতে চাচ্ছি না। তা সে আমার ফোন করে বলে যে এরকম বড় মারা ঢাকায় চলে গেছে, তুই কি জানিস? তাই আমি বলি যে না আমি ভাই, তখন আমি কান্দে দিই যে তারা আমার এতটাই খারাপ মনে ভাবলো, তারা বললো না। অথচ ওই দিনটা আমি একটা খুলনায় একটা বিল্ডিং কাজ করি, তারও নাম আমি এখানে ঢুকে চাচ্ছি না, যে বাড়িটা কাজ করি সে একটা মানে সম্মানীয় ব্যক্তি। তা জি। তার বাড়ি পুরো করোনাটাই আমি তার বাড়ি কাজ করেছি। তা তখন মনে করেন আমি ওই কলমের গোড়ায় বসে ওঠে আমার মারেও যেদিনকার চলে যাবে আমি তো জানি না। আমি কিন্তু সারা কয়েকবার ফোন দিচ্ছি, আমার মা ফোন উঠায়নি। আমার আর একটা বোনের ফোন দিচ্ছি, সেও ফোন উঠায়নি। তা আমি সন্ধ্যের সময় আমি তার আগের দিন একেবারে আমার মেয়েটা ওই আমার মার কাছে গেছিল, তার আমি নিয়ে আইছি। পরে আর আমার মারা যে চলে গেছে তারা আর বললো না আমারে। তা যাক আলহামদুলিল্লাহ, সেইভাবে আমার স্ত্রীটা নিয়ে একটা ভাড়ার বাড়ি আমি খুব ভালোভাবে কাটতিছে, চলতিছে, থাকিছি। হ্যাঁ। থাকার পরে কিছুদিন পরে মানে 2 বছরের মতন থাকার পরে 22 সালে আমি মনে করেন ফিরে কুয়েতের জন্য ভিসা করে কুয়েতের ভিসা হয়ে যায়। কিন্তু কুয়েতের হঠাৎ করে ফিরে ফ্লাইট করোনার জন্য বন্ধ হওয়াতে আমার ম্যান হ্যাঁ। পাওয়ারটা মানে পাইনি। ফ্লাইটের টিকিট ক্যান্সেল হয়ে ফ্লাইটই ক্যান্সেল হয়ে গেছে, মানে ম্যান পাওয়ার দিনই বিদায় ফ্লাইটে ভিসা ক্যান্সেল হয়ে গেল। এরপরে কি জি। করা যায়, মানে ওই ঢাকা ওই এক এজেন্সি তখন সে আমার মানে ওমানে ওই সৌদে ভিজিট বিষয় কিং ফয়সাল ইয়ার একাডেমি একটা প্রজেক্ট এখনো চলতেছে, কাজ 30 সাল পর্যন্ত ওই প্রজেক্টটা। ওইখানে একটা হুম। ভিজিট বিষয় আমি ঢুকি, অল্প অল্প টাকার ভিতরে ঢুকি, খুবই ভালোভাবে চলতেছিল। কিন্তু এর মাঝখানে আমার স্ত্রীর সাথে টুকিটাকি নিয়ে একটা গ্যাঞ্জাম হয়েছে। হলে পাশে যেখানে ভাড়া ছিল ওইখানে কোনো একটা ছেলের সাথে সে মোটামুটি সম্পর্কে জড়ায় পড়ে, এরকম দীর্ঘ টাইম। ওই এটা বাড়িওয়ালাও এটা কি আমার অনেকদিন এটা আপনার বলেছে যে বাসার কাছাকাছি? হ্যাঁ কাছাকাছি সম্পর্কে জড়ায় পড়ে, আচ্ছা। ফোনে কথা বলে। সেই ছেলেটাও সৌদিতে চলে যায়। তা এটা আমি জানতে পারি যে যখন সে মানে জানতে পারি তখন তো আমি বাড়ি আসি যে সেই ছেলেটার সাথে সম্পর্ক করেছে। তা আচ্ছা। তখন ওই যে বাসা বাড়ির যে মহিলাটা মামি মামি বলতাম, উনি আমার ফোন করে বললো যে এরকম তুই কি রাত্রি তোর বোর সাথে কথা বলিস? তা আমি বললাম যে না কথা বলি না, তো আমি এত রাত্রি তো কথা বলি না কখন। আমি আরো তারে বলি যে যে তুমি সকাল সকালে ঘুমাবা, তোমার শরীর সমস্যা, তা নাহলে মোবাইল দেখলে সমস্যা হবে। আর আমি সারাদিন কষ্ট হয়ে আসি, বাংলাদেশ টাইম 10টা, বাস এতটুকু যথেষ্ট, তোমার জন্য যথেষ্ট, আমার জন্য যথেষ্ট কথা বলার জন্য। আর যদি বেশি কথা বলা তাহলে দেখা গেলো বাড়ি আসতে মন চাবে, তখন খারাপ লাগবে। আমরা অনেক দিন আছি হ্যাঁ। বা আমাদের কিছু নাই, তুমি এটা ভাবো। তা যাই হোক এভাবে দিন কাটতে চলতে থাকে। কিন্তু আমি ওইটা বলার পর আমি যখন বলি তখন আমার পর খুব দুর্ব্যবহার করে। তখন আমার মনে একটা সন্দেহ জাগে যে হঠাৎ করে এই কথাটা বললে এমন করলো কেন। তখন হুম। কিছুদিন যাইতে 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 পরবর্তীতে আমার হঠাৎ করে একটা সন্দেহ জাগে। তখন আমি কি করি, আমি বললাম যে আচ্ছা তুমি যে কথা বলো না, তুমি কি কোরআন শরীফ সে বলতে পারবা? সে 2-3 দিন হয়ে যায় কিন্তু সে কোরআন শরীফ সে বলতেই চায় না। পরে আচ্ছা, আচ্ছা, পাশের এক একটা মিনিট, এক বাসায় মিনিট, ভাবির এক বাসায় মিনিট, এক বলেন মিনিট দাঁড়ান। বলেন আপনার প্রথম বলেন যে বলেন জানতে পারলেন যে আপনার বাড়ির পাশে যে একটা ছেলের সাথে সম্পর্ক রয়েছে, ওই ছেলেটার হুম। বিষয় কি করলেন? মানে এটা কি না সম্পূর্ণ নষ্ট শোনেন হয়েছে শোনেন নাকি? শোনেন, না হুম। সেটা বলতেছি শোনেন। এটা আমি পরে যখন জানতে পেরেছি যে বাড়ির পাশেই সেই ছেলেটা, কিন্তু জানার আগে আমি যেটা বলতেছি, আমার যখন সন্দেহ হয় তারপরে যে সে কারোর সাথে কথা বলে, এটা যখন সন্দেহ তখন তার আমি কোরআন শরীফ ছুঁয়ে বলতে বলি। তা সে কোরআন শরীফ আচ্ছা। ছুঁয়েও সে মিথ্যে কথা বলে যে না আমি কথা বলি না কারোর সঙ্গে তোমার সাথে ছাড়া।
গেল, গেলে তার 15 দিন পরে সে বলে যে আমি আর এখানে থাকবো না, আমি আমার মানে ওই যে মামিটা আমার বলেছে যে যে তোর বউ কি কারোর সাথে কথা বলে, তা সেটা হ্যাঁ বলার পরে আমি বললাম যে না আমি কথা বলিনি, কিন্তু ওনার ওইতে টার্গেট বুঝে রেখেছে যে আমি প্যাস পড়ে যেতে পারি, এই জন্য সে বলে যে আমি আমার বাপের বাড়ি যেতে থাকবো। তাই আমি বললাম যে দেখো এখানে তো ভালো আছো, নিজস্ব এলাকায় থাকাটা ভালো, এটা আমার স্থান, তুমি তোমার বাপের বাড়ি হ্যাঁ থাকবা ওই জিনিসটা খারাপ দেখো না। পরে বললো যে না আমি ওখানেই যাবো। তা যেদিনকে যাবে সে বললো যে আমি এই টাকার দিন আছে, আমার খাট পালঙ্গ ফ্রিজ সব কিছু বিক্রি করে দিয়ে আরো আমার কাছে বললো যে আমি এত টাকার দিন হয়েছি, এ হয়েছে ও হয়েছে, মানে যত রকম মিথ্যে কথা বলে। আমি আমার বললাম যে ঠিক আছে তাহলে 50,000 টাকা নাও, নিয়ে তুমি যা করবো করে দিয়ে, অথচ ঘর ভাড়াও ঠিক মতন দিচ্ছে, কিন্তু সে ঘর ভাড়া না দিয়ে সে কিভাবে খরচ করেছে সে কখনো বলতেও চায় না। সে বলে যে আমার কাছে এগুলো কোনো সময় জিজ্ঞাসা করবো না। তাই আমি বললাম যে ঠিক আছে, সংসার বাঁচাতে হলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে। এটা হ্যাঁ। করার পরে পরবর্তীতে তারা আমি আর জিজ্ঞাসা করিনি, অথচ সে তার মার বাড়ি যাওয়ার পরে 1 সপ্তাহ পরে তো আমার নাম্বার ব্লক করে দেয়, টোটালি ব্লক। আমার মেয়েটার সঙ্গে আমি 1 মাস কথা বলতে মার পারি না। বাড়িতে কি একাই অথচ তার একা গেছে? আমার মেয়েটাও গেছে, পুরো টোটাল আচ্ছা, চলে গেছে, তারা আর এখানে আপনি খুলনা সাথে, থাকবে না। আপনি সাথে যান নাই? প্লিজ, আমি তো সৌদিতে রয়েছি। ও, আপনি সৌদি যাওয়ার পর, রাইট রাইট, হ্যাঁ। হ্যাঁ, আমি সৌদিতে রয়েছি, এটাই আল্লাহ কেন। আমি যাওয়ার 1.5 বছর পরে আমার এটি সন্দেহ হওয়ার পরে যখন আমি কোরআন শরীফ ছোঁয়াই, তার 1 সপ্তাহ পরেই সে 15 দিন পরেই সে বলে যে আমি বাপের বাড়িতে থাকবো আমার মাদের আচ্ছা কাছে। এই যে তা আচ্ছা তার এই মা যে কোরআন আসুন শরীফটা, আইসুন দাঁড়ান এক মিনিট এক মিনিট, এই যে কোরআন শরীফটা আপনি বলেন। ছোঁয়াইছেন বা ওইটা নিয়ে একটা ক্রিয়াকাণ্ড করাইছেন বা প্রতিজ্ঞা করাইছেন, এটা হুম, কিভাবে, মানে ফোনের মাধ্যমে? হ্যাঁ ফোনের মাধ্যমে, যে তুমি আমি ভিডিও আপনি, কলে আছে, তুমি কোরআন শরীফ দিয়ে বলো যে তুমি কারোর সাথে কথা বলো না। দেখো আমি বিদেশে থাকি, জি, এই জিনিসটা খারাপ জিনিস, তুমি আগে একবারও এই ভুলটা করেছো। তুমি কোরআন শরীফ দিয়ে বলেছো যে তুমি কারোর সাথে কোনোদিন কথা বলবো না, তা তুমি এবারও কোরআন শরীফ দিয়ে বলো যে না তুমি কারোর সাথে কথা বলো না, কিন্তু আমার সন্দেহ কখনো ভুল হবে না। রাত 12টার সময় হোয়াটসঅ্যাপে অনলাইনে একটা মেয়ে থাকো, তুমি কল দিলে তুমি অমুক তমুকের কথা বলো, তা তুমি বলো যে কোনো পুরুষ ছেলের সাথে কথা বলো না আমাকে, আমার সঙ্গে ছাড়া। তা সে মিথ্যে কথাই বললো যে যে হ্যাঁ আমি কথা বলি না, কিন্তু এইখানে তার পরের দিন কি বললো যে আমি এখানে থাকবো না, আমি আমার বাপের বাড়ি থাকবো। তা সেটা হ্যাঁ বলার পরে তার মা 15 দিন পরে আসলো নিতে, নিয়ে যাওয়ার দিন আমি 50,000 টাকা দিলাম, সে এমনি আমার পালঙ্গ ফ্রিজ ফ্রিজ সম্পূর্ণ কিছু বিক্রি করে দিল, দিয়ে তার মার সাথে চলে গেল। যাওয়ার পরে 1 সপ্তাহ পরেই তার বাপের বাড়ি আচ্ছা, যাওয়ার এক পরে আমার মিনিট, নাম্বারটা ব্লক করে এক দিল। মিনিট, এক মিনিট ভাইয়া, আমি একটা হুম। কমেন্ট ধরে নিচ্ছি। তসলিমা আক্তার লিখেছে কেমন আছেন। আহ, আচ্ছা যাই হোক, রিয়াজ মিয়া বন্ধু কেমন আছো? যাই হোক বন্ধু, আজকে হচ্ছে লাইভটা চলতেছে, অবশ্যই ধৈর্য সহকারে দেখবা। মালদ্বীপ থেকে আমার এক প্রবাসী ভাই, ওনার জীবনের কাহিনীটা শুনতে চাচ্ছি বা শুনতেছি, তোমরা উপভোগ করবা। তো লাইনে থাকো, ইনশাল্লাহ কমেন্ট করো, আর আমার সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা ক্লিয়ার অবশ্যই একটু জানাবো। হ্যাঁ ভাই, কন্টিনিউ করেন। হ্যাঁ, তারপরে মনে করেন 1 সপ্তাহ পরেই নাম্বারটা ব্লক করে দিল, আমার মেয়েটার সাথে আমি কথা বলতে পারলাম না। ওই সময় মানে রোজাও চলতেছে, পুরো রোজার মাসটা আমার মেয়ের সাথে কথা বলতে পারিনি। ঈদের দিন আমার মেয়েটার সাথে কথা বলবো তাও বলতে পারিনি। তা আমি কি করলাম, তার মার নাম্বারে ফোন দিলাম, মানে এর মধ্যে কিন্তু কথা বলতে পারিনি। আমি তার মারে বারবার বলি, কিন্তু সে কথাই হ্যাঁ বলে না, নাম্বারও খোলে না, আমার মেয়েটার সাথেও আমি তেমন কথা বলতে পারিনি। তার মারে আমি আচ্ছা। বলি, কিন্তু সে বলে বলবে নে, সে বলবে না তুমি কিন্তু অথচ সে রাত ভরেও পরপুরুষের সাথে কথা বলে যাচ্ছে। পরে ও আচ্ছা আচ্ছা। রোজার ঈদের দিন কেনা আমি তারে বললাম যে দেখো তুমি, ঈদটা গেল, আমি তো ঈদের আগের দিনটা তোমার টাকাও দিলাম মার্কেট করার জন্য সবকিছু করার জন্য, তা তুমি আমার সাথে একটু কথা বললে না, এমনকি তোমার বাপ মার জন্য কাপড় নিলে, ঈদিতে ইফতারি রোজার সময় ইফতারি দেওয়ার জন্য আমি টাকা দিলাম তোমার বাপের, ধরো ওইখানে তুমি ইফতারি দিবা, হ্যাঁ তারপরে তুমি আমার সাথে কথা বললে না। ঈদের একটা দিন গেল, তুমি সারাদিন আমার 1 মিনিট ফোন দিতে তুমি কি ফেলে না, তোমার কাছে কি এতই নোংরা হয়ে গেছি আমি? ঠিক আছে, এই কথা বলে বললে তখন সে বলল আমাকে যে তুমি, তোমারে আমি বলার জন্য আমি রোজার মাস ভরে আমি দোয়া করেছি। আমি বললাম যে আমার হ্যাঁ অন্যায়টা কোথায়, তুমি আমার সেটা কি বলতে পারো? তা বলছে তোমার কোনো অন্যায় নেই, আমি তোমার বলার জন্য মেরে করেছি। তখন আচ্ছা সেরে যাওয়ার পরে আমি তার নাম্বার ব্লক মারি দিই। ব্লক মারি দেওয়ার পরে পরে ফিরে আমি 2 ঘন্টা পরে ফিরে খুলে দিই, খুলে দিলেও দেখি যে আচ্ছা। তারা আর ফোন টোন দিয়ে না। পরে সেইভাবে যায় যায় গ্যাঞ্জাম বাল্টি 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 বাল্টি। পরে আমি মানে তার ভাবিরে ফোন দিই, সবার দ্বারে কান্দি, তার মার দ্বারে ভাবির দ্বারে বোনের দ্বারে সবার দ্বারে কান্দি। কান্দার পরেও কেউ স্বীকার করে না, কিন্তু পরবর্তীতে আমি দেখি যে আমার আইডিতে শুধু একটা ফেসবুক আইডি ঘন ঘন আইসে দেখে, আমার আইডিতে যদি কেউ ঢোকে ওটা আমি তো বুঝতে পারি যে আমার আইডিতে কেন হ্যাঁ হ্যাঁ পরে দেখি যে হ্যাঁ তার হ্যাঁ একটা তুই তুই বড় বেইমান নামের একটা আইডি আমার ইসে আসে। পরে আমি ওই আইডিতে অ্যাড করে দেখি যে যে ছেলেটার আমি টার্গেট করি সেই ছেলেটার আইডি। পরে এইভাবে করতে আচ্ছা। করতে 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 দেখি যে অনেক কিছু ভিতরে ভিতরে চলে গেছে। পরে সে আমারে
5 দিনের মাথায় যায়, রোজার ঈদের 5 দিনের মাথায় যায় আমরা ডিভোর্সের কাগজ পাঠাই দিতে সৌদিতে। তখন আমার মেয়েটা এটা আমার এই দ্বারা এই যে এতটা কান, এক মিনিট, আপনার এই যে সে ডিভোর্সটা কাগজটা এখন পাঠাইছে এটা, শোনেন, এটা কত হ্যাঁ, সালে, কত সেই সালে এটা? কাগজটা এখন, এটা 2024-এ। সে কাগজটা তাহলে আমি এখনো আপনার এই ইসে শো করতে পারি, আমার কাছে আছে সেই কাগজটা, আমি কখনো নষ্ট করিনি কাগজটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ডিভোর্স পাঠাই শুনে দিছে যান। অলরেডি আপনাকে? হ্যাঁ, তা আমি এক মৌলানার সাথে কথা বললাম যে এরকম আমার ওয়াইফ তো আমার ডিভোর্স দিতে, তা এই স্ত্রীকে আর নিয়ে থাকা যায়? তা বললো যে মহিলারা তালাক দিলে তালাক হয় না কখনো। তা আমি ঠিক আচ্ছা আছে। পরে তার কাছে এত কানলাম, আর ওই বাড়িওয়ালা ওই যে মামা আর মামি ছিল তারাও খুব তার কাছে রিকোয়েস্ট করে টেরে অনেক কিছু করে তার কাছে কাইন্দে কাইটে আমি পায়ে ধরে তার ভুল অথচ পায়ে ধরে আমি তার কাছে মাপ চালাম, চাওয়ার পরে তার কাছে আমি ফিরে আসলাম আমি সৌদিতে। গাড়িতে আসার পথে তার ফোনটা আমার কাছে দিতে, তা আমি ফোনটা কি করেছি, আমি বসে পড়ে ফেসবুকটা লগ ইন করেছি কইরে, যেহেতু জিমেল আইডি দিয়ে নাম্বারের প্রয়োজন নেই, জিমেলের যে কোনো ফোনে একটা আইডি চলিত হ্যাঁ জিমেল হ্যাঁ আইডি থাকে, ওটা আমি পিন কোড হ্যাঁ নিয়ে আমি আইডিটা চেক করতে গেছি মেসেঞ্জার। তা ভাইয়া এত নোংরা ভাবে ছিল, তা আপনার কি বলবো, আমি গাড়ির থেকে নাইমে চলে যেতে চাইছিলাম। তা আমার মেয়েটা আমার হাত ধরে বললো যে আব্বু নাইমেন না, আপনি আইসেন আমি আপনার জন্য, আমি এই কয়দিন খাতে পারি না। পরবর্তীতে আমি তারে, সে বাড়ি আসে 10 দিন থাকলাম, 10 দিন পরে সে আমার বললো যে ইন্ডিয়া যেতে হবে, আমার মা আমার ভাই বোন ভাবি সবাই ইন্ডিয়ায় থাকে, ইন্ডিয়া যেতে হবে আমার সঙ্গে, যাতে রাজি আছো? আমি বললাম যে ঠিক আছে, তুমি যা বলবো আমি তাই করবো। সে আমার সৌদি থেকে কিরে কাটাই না, ও ভালো কথা। বাড়ি আসার পরই সে কোরআন শরীফ ছুঁয়ে আমারে বললো যে আমি কোরআন শরীফ ছুঁয়ে করছি, আমি যা ভুল করেছি করেছি, আমি আর কোনোদিন এমন কোনো ভুল করবো না, আর কারোর সাথে কোনোদিন কথা বলবো না, তুমি আমারে এইবার মতন মাফ করে আমারে কাছে টেনে নাও। তা আমি বললাম যে দেখো, মাফ করেই তো আমি আইছি, তুমি কোরআন শরীফ ছুলি কি না ছুলি কি, তাহলে 3 বার কোরআন শরীফ ছোঁয়া হয়ে গেল। কয়বার? 3 বার। 3 বার, 3 বার। হ্যাঁ, হ্যাঁ 3 বার কোরআন শরীফ ছোঁয়া হয়ে গেল। এরপরে সে ইন্ডিয়ায় যেতে হবে, গেলাম ইন্ডিয়ায়, যা অবৈধভাবে। ভাই সন্ধ্যার থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর ওই বৃষ্টির দিনকেরা আপনার কি বলবো, এতটাই ঝড় আর বৃষ্টি, সেই বৃষ্টি মুড়ি সে মোটা মানুষ, তারে নিয়ে না হাঁটতে পারে না দৌড়তে পারে কোনো কিছু না, কি কষ্ট করে যে বিএসএফ, সে বিএসএফ এর গুলির হাতে পড়ে যায়, আর একটা মেয়ে বিএসএফ এর হাতে পড়লি তার যে কি অবস্থা হয় সেটা যারা জানে সেইটি বলতে পারবে। বিএসএফ সেই এর হাতে কেন অবস্থায় মনে পড়বে? করেন, আপনাদের লিগ্যাল কোনো কাগজ নেই? মানে ওখানে পাসপোর্ট জি ভিসা না, এগুলো কিছু নাই জি না, আপনাদের? জি না, জি না, আমরা অবৈধভাবে গেছি, অবৈধভাবে গেছি, আচ্ছা মিথ্যে কথা বলতেছি না, আচ্ছা, আপনার ওয়াইফ, অবৈধভাবে গেছি। আপনার ওয়াইফ কি বাংলাদেশের নাগরিক নাকি ইন্ডিয়ান নাগরিক? তার জন্মস্থান ইন্ডিয়ায় ছিল, কিন্তু দীর্ঘ টাইম বাংলাদেশে থাকাতে তার সবগুলো বাদ হয়ে গেছে। তার মা বাবাও ইন্ডিয়ায় ছিল, পরবর্তীতে তারা সব চলে আসে, তার ভাই আর ভাবি আর এবং বোনটা, এখনো বোনটার বিয়ে ওইখানে কলকাতা হয়ে রয়েছে, সে সেইখানেই আছে। তার ভাই আর ও ভাবিরাও আচ্ছা, এখন বাংলাদেশেই অবস্থান করতেছে। জি জি। এইটা গেল, যাওয়ার পরে মনে করেন ভাইয়া কি বলে বুঝাবো, সে ধরা পড়ে যায়। পরে আমি তার হাত টানি ধরে নিয়ে আমি তার যে দৌড় দিছি বাঁশ বাগানের ভিতরে যে চুপ করে, আর বিএসএফ চারিবারে লাইট মারতে চুপচাপ বসে পড়ে, আমি শুধু কাঁদতেছি যে আজকে মনে হয় আমার মেয়েটার আর কোনোদিন আমার দেখা হবে না। যাই হোক, তারা হুম। লাইট টাইট মেরে চলে গেল। পরে তার বোনাই ছিল, তার ভাই ওই ইন্ডিয়া ছিল, তারে ফোন দিয়ে বললাম যে এরকম আমরা আটকা পড়ে গেছি, এরকম আমাকে এখান থেকে বার হয়ে নিয়ে যেতে বলে। তারা এসে পরে আমাকে বার হয়ে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ভাইয়া কি জোরে যে আমার একটা লাইট ধরে বাড়ি দিছিল, আমার এখনো মনে পড়ে সেই লাইটের বাড়ির কথাটা। যাই শুয়ার অবস্থা, তুই মাগে ছাড়িস নি কোন জন্য, যে তুই এর জন্য তুই তুই তো মরে যাতি। তাই আমি বললাম দেখেন আমার স্ত্রী আমি কিভাবে ছাড়িয়ে দিয়ে যাবো তাকে। হুম। এইভাবে মনে করেন তার জীবনটা বাঁচাই নিয়ে আমি তারে বোম্বে শহরে গেলাম। যাওয়ার পরে কাজ কাম তেমন ভালো কোনো কিছু না। পরে সেও কাজ কাম করতে পারে না, খুব কষ্ট হয়ে যায়, সে রান্না বাড়ি করতে পারে না, অনেক কষ্ট হয়ে যায় তার, মানে থালবাটি মাজা কাজ ছাড়া তো বোম্বে কোনো কাজ না মহিলাদের, আচ্ছা পুরুষদের আচ্ছা। রাজমিস্ত্রির কাজ, বাসা বাড়ির কাজ ছাড়া। আর এমনি খারাপ কাজ আছে, এছাড়া কোনো কাজ থাকে না মহিলাদের, মানে বাংলাদেশে বা অন্যান্য কান্ট্রিতে যারা যায় এগুলো। তা মনে করেন তারে নিয়ে পরে ফিরে আমি চলে আসলাম, 4 মাস থাকলাম ইন্ডিয়ায়। প্রধানমন্ত্রী যার 1 মাস পরের থেকে মানে ওইখানে একটা ঝামেলা ধরা পড়ল, মানে পুলিশি ধরাধরি শুরু হয়ে গেল, বাঙালিরা রাখবে না ইন্ডিয়া। সেভাবে মনে হ্যাঁ করেন তারে নিয়ে আমি আসলাম। আসার পথেও ভাই এতটা পানি, সে তখন তা যে খালটা পার হতে হয়েছিল ভাই, আমি তো সাঁতার জানি না, আর সেই খালটা এই যে কচুরি ফেনা আছে না, এই কচুরি ফেনাটা এতই বড় যে একটা মানুষ যদি ওর ভিতরে থাকে যায় মানে মইরেও উঠছে না এমন অবস্থা। এই অবস্থার পরে তারপরেও আমি সারাটা রাত, সেদিনকারও সারা রাত আমার তারে নিয়ে আটকে হয়েছে বৃষ্টি মুড়ি। ভাই আর কতটা কষ্ট হয়েছে তা আমি বলে বুঝতে পারবো না। এইগুলো কইরে তারপরে তার মনটা আমি পাইনি।
তারপরে আমি ফিরে বাড়ি আসি, আসার পরে সে বললো যে ঢাকায় যেতে হবে। পরে আরো ঋণ হয়ে ফিরে ঢাকায় যাই, দেখি গার্মেন্টস এর কাজ পাওয়া যায় নাকি। সে বললো যে গার্মেন্টস করে খাবো। ঠিক আছে চলো গার্মেন্টস করে খাই। আমি রাজমিস্ত্রি 2-4 দিন হেল্পারি হয়, একদিন নেই তো দুদিন নেই না। আর আমি বিদেশ করার লোক, মনে করেন আমার ওইটাও পোষাবে না। পরবর্তীতে তারও কোনো জায়গায় চাকরি হয় না, আমারও কাজ কাম ঠিক মতন হয় না। পরবর্তীতে তারা আমি বললাম যে দেখো কি করা যায় বলো, আমাদের তো একটা মেয়ে আছে, তুমি কি বলো? তা বলতেছে ঠিক আছে তাহলে ফিরে বিদেশ যাও তুমি। তা বলছে বিদেশ গেলেই তো তুমি উল্টো পাল্টা করো, তাহলে আমি এইভাবে কিভাবে করতে পারি বলো? এক একবার যাই তুমি আমার এরকম প্রেশার দিয়ে নিয়ে আসো, কি না থাকে কিছু না, কোনো জায়গায় কিছু জমাতে পারি। হ্যাঁ এটা বলার পরে তারপরে তার কথা শুনেই কিন্তু আমি গেছি বিদেশে। যা এই যে এই আসার এই এই যে মালদ্বীপ বর্তমান আসার নিবন্ধন উদ্যোগ আছেন নিচ্ছি। সেখানে, মালদ্বীপ মালদ্বীপ। হ্যাঁ এখন মালদ্বীপে। জি জি। আচ্ছা আচ্ছা। এইখানে আসছি মাত্র 9 মাস হয়েছে ভাইয়া। 9 মাসের ভিতরে প্রথমে ভালোভাবে কথাবার্তা বলেছি, সুন্দরভাবে চলিছে। পরে আস্তে আস্তে তুই মুই শুরু করিছে। ফোন দেই তো দেই না, মানে এমন টাইমে ফোন দেয় যে সে জানে যে আমি কোন টাইমে খাইতে আসি বা কোন টাইমে খাওয়া শেষ হলে আমি ডিউটিতে যাব। সে যে টাইমে আমি ভাড়া বসে এই টাইমে একটা ফোন দেই, হ্যাঁ কি হ্যাঁ করতে খাওয়া হয়েছে? আমি বললাম যে এখন তুমি ফোন দিলে, তোমার 3-4 বেলা ফোন দিলাম, তুমি কি বোঝো না যে আমি তোমার স্বামী? আমি এত দূরে থাই, আমি খাইয়ে অমনি তোমার ফোন দিই, কিন্তু তুমি ফোনের ধারে তখন থাকো না। আর যখন যার টাইম হয় তখন তুমি ফোন দাও। সে বলে যে আমি কাজে ব্যস্ত ছিলাম, অথচ তার বাপের বাড়ি থাকে তার। আমি কিন্তু তার বাপের বাড়ি রেখে আইছি যে প্রথমবার আমার মার কাছে থেকে ভুল, হয়তো সে সাংসারিক ঝামেলার জন্য সে অবৈধ লাইনে দৌড়াতে পারে। ভাড়ার বাড়ি হ্যাঁ রাখে আইছি দ্বিতীয়বার সৌদি যাওয়ার সময়, যে সে যে ভাড়ার বাড়িও সে স্বাভাবিক একা একা থাইছে, হয়তো কোনো খারাপ লাইনে যেতে পারে। এবারে তার মাদের হ্যাঁ কাছে রেখে আইছি, ভাড়ার বাড়ি রেখে আসিনি, যে দেখি এখানে তো তার মাদের কাছে সেফ থাকবে। তাও আমার স্ত্রীটা সে সততা ভাবে নাই। এরপরে 3 মাস পরের থেকে সে এরকম উল্টো পাল্টা শুরু করে। তা আমি আমার ভোটার আইডি দিয়ে মনে করেন দুটো সিম কিনে, আমার মেয়ের একটা সিম কিনে দিছি আর আমার ওয়াইফের একটা। তা আমার মেয়ে সিমটা দিয়ে ইমু চালু করেছে, তাদের আমি ইমু চালু করতে বারণ দিছি যে ইমুতে অন্য অন্য নাম্বার অ্যাড হয়ে আসে, তোমরা ইমুটা কখনো চালু করবা না। হ্যাঁ তারপরে তারা ইমো চালু করেছে, ফেসবুক চালু করেছে, কিন্তু তারা কেউ জানায়নি। আমার মেয়েটা কিন্তু আজকের আমারে বলতেছে যে আব্বু আমার হঠাৎ করে আমি তো সকাল সকাল ঘুমাই যাই, কারণ আমার বোর 5টায় পোল্ট্রি 5:30টায় পোল্ট্রি জাতি হয় উঠে। তা আমি সকাল সকাল ঘুমাই পড়ি, কিন্তু আমার হঠাৎ করে ঘুম ভেঙে গেলে আমি দেখি আম্মু কথা বলে। তা আম্মুরে যখন আমি হ্যাঁ বার্তা নই, আম্মু কার সাথে কথা বলতিছো? তা বলে যে তোর আব্বুর সাথে তুই ঘুমা, মোবাইলটা বুট করে থুয়ে দে সাথে সাথে। কিন্তু সে ভিডিও কলে কথা বলে। তা হ্যাঁ এই অবস্থা। পরবর্তীতে সে কি বলবো, পরে এটা আমি পরে বলতেছি, এই সাবজেক্টটা আমি পিছনের থেকে শেষ করে আসতেছি। পরে দেখি যে তার ওই ইমোটা রাত 2টা একটা ফোন থেকে অনলাইনে থাকে। আমি এর কয়েকদিন স্ক্রিনশট রেখে আমি তারে হঠাৎ করে একদিনকে বললাম যে তুমি এরকম রাত্রি স্ক্রিনশটে এরকম তুমি অনলাইনে থাকো, তুমি কার সঙ্গে কথা বলো? আমি তো তোমার সঙ্গে কথা বলি না। তা আমার মনে করেন যখন ভালোবাসেন তো তারই ভালোবাসেন, একটা পশুরও যদি ভালোবাসেন তা সে যদি সামনে থেকে সরে যেতে চায়, তা আগের থেকে কিন্তু মনের ভিতরে একটা দেই যে কোনো না কোনো কিছু হ্যাঁ আছে। হ্যাঁ তা আমারও কয়েকদিন ধরে আমার মানে হাজার পরিশ্রম করলেও হঠাৎ হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায় রাত 2টা 1টার দিকে। তখন আমি ওটা চেক করি, তা দেখি ওই এক অবস্থা। পরে আমি তাকে বললি, তা সে আমার যাচ্ছে না তাই বিধি কিস্তি বললো। তা বইলে আপনি তার মার কাছে ফোনটা দিল, দিয়ে এমনি বললো যে তার মা আমাকে কি বললো, যে তুমি আমাদের কাছ থেকে যে টাকা নিয়ে বিদেশ গেছো, টাকাটা দিয়ে তুমি আমার মায়ের তালাক দিয়ে দিও। দ্বিতীয় আর কোনো কথা তার মা আমার কাছ থেকে জিজ্ঞাসা করলাম। তো আমি তার মারে বললাম যে আম্মা আপনার কি আমার কাছে দুটো কথা জিজ্ঞাসা করার দরকার ছিল না, যে আমি কি কথা বলেছি বা বলিনি? তা আপনি কোনো কথা না বলেই আপনি এমনি কি বললেন যে যে তুমি আমার মায়ের তালাক, এটা কি আপনি ভালো করলেন? তা সাপ কোনো কথা বললো না, এবং তার নানির দ্বারে থেকে বললো যে বুধারে তালাক দিস নি কেন? তা আমার ভাই বললো কি যে তালাক দিলি তো আমাকে টাকা দেবে না রে। তা আমিও তখন হচ্ছে আমার সন্দেহ তারপরে যে চেপলো। আর আমি মাঝে মধ্যে যদি তার সাথে বেশি টাইম কথা বলতাম, তার মা ধারে এসে এইভাবে বলতো কি কথা বলতেছে। মানে সে অন্য কারোর সাথে যদি না কথা বলে তাহলে তার মা কথা বলবে, যদি আমার সাথে কথা বলে তাহলে কথা বলতে চাচ্ছে না। মানে এটা একটা আচ্ছা বুঝলো, আমি কিছু তো বুঝি। তা এভাবে চললো ফিরে ওই ইমুটা আচ্ছা। ঝগড়াঝাটি এক করে মিনিট এক মিনিট, ডিলিট করে আপনার দিল। এখানে এত এত কাহিনী হচ্ছে, আপনার গার্জিয়ানরা হুম। কোথায়? হ্যাঁ এবার আমার গার্জিয়ান, আমার গার্জিয়ান নাই? আম্মারা তো ওই যে ঢাকায় ছিল। হ্যাঁ শুনে, আমার আম্মারা ওই যে করোনার ভিতরে আমার আব্বু অসুস্থ থাকা অবস্থায় ওই যে চলে গেল ঢাকায়। পরে 22 সালে আমার আব্বু মারা গেল। আমার আব্বুর মানে দাফন কাফন হওয়ার 1 মাস পরে আমি সৌদি চলে গেলাম। সৌদির থেকে এটা হলো।
পরবর্তীতে আমার মাদের কাছে ঢাকায় ছিলাম, ঢাকায় থাকা অবস্থায় তা ওই কাজ কাম পাচ্ছিলাম না, আমার মাদের কাছেই ছিলাম, পাশাপাশি একই জায়গায় ছিলাম, একই সাথে খানা খেতাম। পরে এই যে মানে পরে মালদ্বীপ আসার সময় আমার মাদের কাছেও রেখে আসিনি, তারে তার মার কাছে রেখে আসছি যে সে সেইখানে সেফ থাকবে। তা তার মাদের কাছেও এই অবস্থা, বুঝছেন, সে মহিলাটার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা মনে করেন এরপরে ভাইয়া মনে করেন যে এরপরে সে দিন দিন দুর্ব্যবহার করতে চলে থাকে আমার সঙ্গে, তুই মুই করে কথা না বলে ফেললে বলে না। মনে করেন ফোন দিয়ে কেমন, ফোন দিয়ে এমনি কাটিয়ে দেয়, হোয়াটসঅ্যাপে তো টাকা কাটে না, ফোন দিয়ে এমনি কাটিয়ে দেয়। তো হ্যাঁ আমি তারে বললাম যে তুমি কি এমনি মিস কল দিয়ে দেখো, যে আমি যদি ফোনের দ্বারা না থাকি তাহলে বলতে পারবা যে তোমার তো ফোন দিয়ে তুমি ধরোনি, এটাই এটাই হ্যাঁ। বুঝাতে চাও। তখন সে আমার কল যে খান কি চল, তুই তোর ভাল লাগলে আমার সাথে কথা কও, না ভাল লাগলে কথা কইস না, এরকম একটা দুর্ব্যবহার আচ্ছা। করলো। জি। ঠিক আছে। তারপরে পরবর্তীতে সে আমার সাথে তো যাহা দুর্ব্যবহার করলো করলো, আমি সেটাও মানায় নিয়ে আমার মেয়েটার দিকে তাকায় রয়েছি। পরে সেই ইমোটা ডিলিট করালাম, ঝগড়াঝাটি করে যে ফিলুক করাইছি, করানোর পরে ফিরে 2 মাস গেছে, 3 মাস গেছে, 4 মাস গেছে, ফিরে আমি এই যে রোজা, এই যে ঈদটা গেছে, কোরবানিদের মনে করেন মানে 5 দিন আগে যে শুক্রবারটা গেছে, মানে বৃহস্পতিবারের দিন আমি জানতে পারছি শুক্র শনি রবি সোম মঙ্গল বুধবারের দিন আমার মালদ্বীপে ঈদ হয়েছে, বৃহস্পতিবারে বাংলাদেশে হয়েছে। তা হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ। ওই ওই শুক্রবারের আগের দিন বৃহস্পতিবার রাতে আমার ঘুম ভেঙে গেছে, এরকম রাত 2টার সময়, আর কয়েকদিন ধরে আমার খারাপ লাগে খুবই। তা আমি ওই দিনকে ঘুম ভেঙে গেছে, আমি আমার এখানের নাম্বারে কোনো কিছু চালু করিনি, শুধু একটা হোয়াটসঅ্যাপ চালু আছে, যেহেতু আমি কোম্পানির একটা ফোরম্যান দায়িত্ব আছি, কোম্পানির গ্রুপ আছে, এমনি ওয়ার্কারের গ্রুপ আছে, ওভার টাইমের একটা গ্রুপ আছে, এই সম্পূর্ণ কিছু হ্যাঁ। ওই হোয়াটসঅ্যাপটাই আমার চলে। তা এই আচ্ছা নাম্বারটা দিয়ে আমি একটা ইমো ডাউনলোড করে আমি চেক দিচ্ছি যে আমারটা দিয়ে দিবি তো সে টের পাবে, আমি এটা দিয়ে চেক দিই অন্য নাম দিয়ে। তো চেক দিয়ে দেখি যে সে অনলাইনে আসতেছে যাচ্ছে, রাত তখন 2:16, এখনো স্ক্রিনশট চালিয়ে আমি আপনার কাছে শেয়ার করতে পারি, আমার কোনো আপত্তি নেই, কোনো কিছু নেই। কারণ যেহেতু জীবনে আমি যা করেছি ভাই, জীবনে যা গুনাহ করেছি, তারে বিশ্বাস করে সে 3 বার কোরআন শিখছে, কিরে কাইটেও যখন তারে আমি পাইনি, তা আল্লাহর কাছে আমি ইউটিউব দোয়া করি যে আমার 16 বছরের সংসারে সে তারপরেও যখন তারে আমি রাখতে পারিনি, তারে সে যেখানেই যেন যায়, সে যেন তারে তারে সেই ছেলেটারে যেন ভালো রাখে। জি। সে রাখবে কিনা তা আচ্ছা আমি জানি এখন না, কিন্তু তারে পরিস্থিতিটা যেন কি? সে ভালো রাখে। আচ্ছা এখন এখন পরিস্থিতিটা কি? পরবর্তীতে এটা জানতে পারার পরে আমি যখন বিশুদ্ধের রাতে জানতে পারি, আমি সকালবেলা ঘন ঘন তারে ফোন দিচ্ছি হোয়াটসঅ্যাপে, আর সে ইমুতি অনলাইনে রয়েছে, অথচ আমার ফোন ধরতে তার সে লেট করতে, কি করতেছো তারপর কাছ থেকে, কিন্তু সে ইমুতি কথা বলছে ভিডিও কলে, আমার সেই ভিডিও কলের গুলো সম্পূর্ণ আমি আপনার প্রুফ দিতে পারি, কোনো অসুবিধা নাই। ঠিক আছে পরবর্তীতে বলেন। সে বারবার আমার শুক্রবার দিন আমি তার সকালবেলা বারবার 20 মিনিট 25 মিনিট পর পর ফোন দিচ্ছি, জান ফাঁকি শোনা ফাঁকি এগুলো করে বলতেছি যে তুমি কি ইমো হোয়াটসঅ্যাপ ইমো ফেসবুক মেসেঞ্জার চালাও, সত্যি কথা বলো। শুক্রবারের দিন আমার ক্রিয়া কেটে বলে যে না, তোমার ক্রিয়া কেটে বলতেছি আমি এগুলো চালাই না লক্ষ্মীটি, এইভাবে আমার বললো, মানে এইভাবে আমার বুঝলো। আচ্ছা পরে আচ্ছা বুঝানোর পরে পরে আমি তো দেখতেছি যে সে চালাচ্ছে, তারপর সে মিথ্যে কথা বলতেছে। পরবর্তীতে আমি তারে হুম। বললাম যে আমার একটা পিনকোড লাগবে, মানে আমার এখানে একটা সফটওয়্যার চালাতে গেলে বাংলাদেশের নাম্বার লাগবে পিনকোডের। তা আমি একটা পিনকোড পাঠাইছি, ওটা আমার দাও দিলে, আমি ওই আমার যে ইমোটা এখানে নাম্বারে চালু ছিল ওই ইমোটা লগ আউট করে আমি ওই ইমোটি শো করাইছি। করলে আমি দেখি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্ত্রী এতটুকু হিদায়াত দিছে যে সে 62 ছেলের নাম্বার ব্লক করে রাখছে, অত ব্লক করে রাখছে, আর অলরেডি 10-15 জনের সাথে সে কথা বলে জান ফাঁকি শোনা ফাঁকি দিয়ে, মানে এগুলো ব্লকে সম্পূর্ণ ব্লকে আমি কয়জন? ব্লকে কয়জন? 62 জন? 62, হ্যাঁ 62 জন ছেলে। আল্লাহ। আর তারপরে সে মনে করেন এইভাবে কথা বলেই যাচ্ছে, তারপরেও সে আমার দ্বারা মিথ্যে। পরে আমি যখন এটা দেখলাম, দেখে আমি তার কল দিছি হোয়াটসঅ্যাপে, দিয়ে আমি বলতেছি তুমি আবারও আমার ঠকালে, শুধু কান্দা গলায় আমি বললাম যে তুমি আবারও আমার ঠকালে। তো সে বলতেছে যে না কান্দে যা কবার সোজাসুজি কর। তা আমি বলতেছি তুমি আবারও মানুষের সাথে কথা বললে, তারা আমার বন্ধু হয়, ওতে কোনো ক্ষতি নেই মানুষের সাথে কথা বলে। তো আমি বলছি আমি তোমার স্বামী হই, তুমি তোমার পারমিশন নিয়ে কারোর সাথে কথা বলেছো? তখন সে বললো কি তো কিসের উপর পারমিশন নিতে হবে। এই কথা বলার পরে সে আমার হাবাজবাক বললো, বলার পরে তারপরে আমি তারে বললাম যে তুমি যে এইগুলো করো, তাহলে তুমি আমার বিদেশ কেন পাঠাও? তোমার পেটের ক্ষুধা বেশি, তুমি তোমার লাগে বেশি, তুমি আমার ইনকামের সোর্সটা আমার করতে হয় বেশি, তা নাহলে তোমার কোনো কিছু করা লাগতো না। তা জি। তুমি এমন কাজ কেন করো বারবার, আর আমার কেন কান্দাও? যদি তুমি না থাকতে চাও তা তুমি তো বলো না যে তুমি ডিভোর্স দিলে আমার মেয়েটার জন্য আমি নিলাম,
নিয়ে তারপরে তুমি কোরআন শরীফ ছুঁয়ে বললে যে কারোর সাথে 3-3 বার কোরআন শরীফ ছুঁয়ে তুমি বললে। পরবর্তীতে ভাইয়া যে এই নিয়ে অনেক কানলাম আমি সাগর পাড়ে যায়। আর আমার মেয়েটার সামনে কানলাম, আমার মেয়েটা বলতে আব্বু এবার মাফ করে দেন। তা আমি বললাম যে বাজান বারবার কিভাবে মাফ করব বলো তুমি? সে 3-3 বার কোরআন শরীফ ছুঁয়ে কিরে কাটিছে। এইভাবে যাওয়ার পরে ভাইয়া কি বলবো, যে সে এই কয়েকটা দিনের ভিতরে তার সাথে আমার কোনো তেমন যোগাযোগ হয় না, কিন্তু সে 4 দিন আগে আর একটা ছেলের সাথে চলে গেছে। এইটা আবার যে আমি জানতে পারিছি কিভাবে, টিকটকে তার সঙ্গে চলে 491টি আচ্ছা, এক মেসেজ। মিনিট এক মিনিট এক মিনিট দাঁড়ান। আপনার যে চলে গেছে বলতে কি বোঝাতে চাচ্ছেন? মানে আপনার ওয়াইফ আপনার সংসার ছেড়ে চলে গেছে নাকি ডিভোর্স দিছে, কোনটা? হ্যাঁ, সে সংসার মানে সে অন্য কারো অন্য ছেলের সাথে সে ঢাকায় চলে মানে গেছে, এটা পালাইছে, আমি জানতে পারলাম পালাইছে এই কিভাবে। তো। হ্যাঁ, পালাইছে। হ্যাঁ, আমার আচ্ছা, মেয়েটার সাথেও সে এখনো কোনো যোগাযোগ করেনি, বা আজকের সে অনলাইনে আইছে হোয়াটসঅ্যাপে, কিন্তু সে আমার কোনো ভয়েস বা যোগাযোগ করিনি। এটা জানতে আপনি পারি কিভাবে চেষ্টা সেটাও করেছেন? শোনেন। হ্যাঁ হ্যাঁ, বলেন। চেষ্টা করেছি অনেক ভাবে তার নাম্বার কল দেওয়ার জন্য, কিন্তু সে নাম্বারটা বন্ধ দেখাচ্ছে বারবার। আচ্ছা আর আচ্ছা ঠিক এটাও আছে, আপনি জানতে পারি কিভাবে কিভাবে শেয়ার হলেন? তার, হ্যাঁ সেটা আমি খুলে বলতেছি। তার টিকটক আর আরেকটা ছিল টিকটকের, মানে যে মানে সে কাল যেদিনকে গেছে ওই দিনকার একটা জিনিস শেয়ার হয়েছে একজনের, মানে তার টিকটকে শেয়ার হয়েছে কি, যে ফ্রেন্ড রিকোয়েস্ট হিসেবে 10 মাস ধরে এরা আছে টিকটকে, এবং 491টা মেসেজ করা। সেটা যেদিনকে গেছে ওই দিনকারই কিন্তু এটা মানে ওই যে টিকটকের মানে ইসির পরে যেরকম একটা হিস্টোরি, না হিস্টোরিতে আসছে। তা আমি ওটা দেখছি, দেখার পরে আমি আর কিছু বলিনি, কিন্তু ওই ছেলেটাই আমার মেসেজ দিচ্ছে আমার টিকটকে যে ভাইয়া আপনি এত দুঃখের ছাড়তেছেন, কি হয়েছে আপনি আমার কাছে খুলে বলেন। তা আমি বলতেছি আপনার কাছে কি খুলে বলবো, আপনি তো একটা ছেলে আমিও একটা ছেলে, আপনার কাছে খুলে বলার কি আছে? তো বলছে মেয়ে হোক ছেলে হোক অনেক কষ্ট কিছু শেয়ার করলে মন হালকা হয়, এটা আমার বলতেছে। সেই আচ্ছা ছেলেটার নাম হৃদয়, মাগুরা সদরে বাড়ি, আর আমার শ্বশুর বাড়িও মাগুরায়, শালিকা থানা। আচ্ছা আচ্ছা, উনি কি শালিকা থানা জানাইছে আপনাকে? সিংহের বাজার, আমি মাগুরা। হ্যাঁ উনি আপনাকে কি জানাইছে একটু শর্টকাটে বলেন, আপনার টাইম হ্যাঁ কিন্তু শেষ হ্যাঁ পর্যায়ে, হ্যাঁ, একটু শর্টকাটে বলেন। জি জি, উনি আমার বলতেছে যে মানে সবকিছু আমার কাছে মানে আমি তখন বলতেছি আপনার নাম্বারটা দেন। তো আমি চালাকি করে কি বলেছি, যে ভাইয়া আমার মানে উনি আমার ইমুন নাম্বার চাইছে, কিন্তু আমার ইমুন নাম্বার চালু আছে ওই নাম্বারে, কিন্তু আমি উনার নাম্বারটা নেওয়ার জন্য আমি কি বলেছি যে ভাইয়া আমার তো ইমু চালাই না, ইমুর সাথে সাথে ডিলিট করে ফেলেছি, যে ইমু ছিল কিন্তু ডিলিট করে ফেলেছি, আমার ইমুতে একটু সমস্যা হচ্ছে। তা আপনার আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে নক করেন, কারণ ইমুতে তো সেই নাম্বার অ্যাড করলে আমি তার নাম্বার পাবো না। তাই জন্য আমি তার হ্যাঁ হ্যাঁ। নাম্বার নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে করেছি। পরে আমি হোয়াটসঅ্যাপে নাম্বারটা আমি করেছি, করার পরে সে হোয়াটসঅ্যাপে কল দিছে, কল দেওয়ার পরে বলতেছে যে মানে মানে সে আমি তার বললাম যে এরকম টিকটকেই মানে বলেছি যে এরকম আমার ওয়াইফটা তো এরকম চলে গেছে, মানে এরকম অশান্তি তালাক মানে সে আমার সঙ্গে সংসার করবেন এরকম সবার সাথে কথা বলে। তা সবকিছু বলার পরে তা আপনার ওয়াইফটা কে? তা আমি তার আইডির নামটা দিলে সে বলে ও ইনি। তা বলছে যে আপনি একটু নাম্বার দেন, আপনার সাথে আমি আচ্ছা কথা এক বলবো, মিনিট, কিছু কথা আছে এক মিনিট অপেক্ষা, দাঁড়ান বলো। এক মিনিট। আপনি এখানে এই ছেলেটা এই যে কথা বলতেছে, আপনি কি এর আগেই জানতে পারছেন যে আপনার ওয়াইফ চলে গেছে, নাকি ছেলেটা কথা বলার পরে জানতে পারছেন? ছেলেটা কথা বলার পরে, মানে আমার ওয়াইফের সাথে যে এই ঝামেলা, মানে আমি তারে এডে টিকটকে মেসেজে বলতেছি যে আমার ওয়াইফ তো আরো 5-7জনের সাথে কথা বলে, সে আমার সঙ্গে সংসার করতে চায় না এরকম, এই জন্য ভাই আমি স্যাড আচ্ছা আপনি, দিছি। তখন সে আচ্ছা ছেলেটা এটা আপনি একজন বলেন। অপরিচিত মানুষের কাছে কেন বললেন? যেহেতু আপনার এটা পার্সোনাল একটা ইস্যু, সেটাই আপনার সাংসারিক একটা ঝামেলা, আপনি ওই ছেলেটাকে চেনেন না জানেন না, কেন আপনি নাম্বার নেবেন, কেন ওনার সাথে এটা শেয়ার করবেন? হ্যাঁ সেটা আমি বলতেছি, মানে আমার ওয়াইফের টিকটকে এই ছেলেটা আছে, আর সেই ছেলেটা আমার ও বারবার আচ্ছা, মানে মেসেজ করতেছে যে যে ভাই আপনি এত স্যাড মেসেজ কেন ছেড়েছেন, কিন্তু এর আগে পরে কখনো বলিনি, কিন্তু ওই যেদিনকার চলে যাবে মানে ওই দিনকার ওদিনকে এইগুলো বলছে। বলতেছে, কিন্তু হ্যাঁ চলে যে যাবে সেটা তো আমি জানি না, ওই ছেলেটা জানি। পরে ওই ছেলেটা আমার আচ্ছা বারবার মেসেজ করতেছে আর এটা ওরা বলতেছে হয়তো ওই ছেলেটার সাথে গেছে বা অন্য, হ্যাঁ সে অন্য একটা অপশনের কথা বলেছে, কিন্তু আমি এই লাইনে পরে আসতেছি, আমি আগে যাই। পরে সেই ছেলেটা আমার বলতেছে যে আমি আপনার সাথে একটু কথা বলবো, আর্জেন্ট কথা। পরে তো আপনার নাম্বার দেন, সেভাবে আমি ইমোটা ডিলিট করে আমি তার নাম্বার দিয়ে বলতাম হোয়াটসঅ্যাপ আছে, আপনি হোয়াটসঅ্যাপে আমার কল করেন। পরে হোয়াটসঅ্যাপে আচ্ছা যখন কল করে সে আমার বলে যে এরকম আপনার ওয়াইফ তো আপনার নামে অনেক কিছু বলে, আমি 10-12 দিন কথা বলেছি ইমোতে, তা আপনার নামে শুধু খারাপ বলে, আপনি তার সময় দেন না, করেন না। ভাইয়া আমি মাল দিবি এত পরিশ্রম করি, করার পরে আমি 10টা ফোন দিই, তার সাথে কথা বলার পরে আমি ঘুমাই যাই, তাই এর সাথে কি একটা স্ত্রীর জন্য কি বেশি কোনো কিছুর প্রয়োজন হয়? আপনি না কি না মনে না, করেন? আপনি যত হুম, টাকা খরচ দিচ্ছেন বা মান্থলি যে খরচটা দিচ্ছেন তা তো এনাফ হ্যাঁ ওনার জন্য। হ্যাঁ, এই যে এই মাসেও তার টাকা দিয়ে দিছি অলরেডি। তা দেওয়ার পরে সেই মনে করেন সবকিছু, সেই ছেলেটা আমার বললো, বলার পরে সে বলতেছে যে আপনার ওয়াইফ কি আগে কারোর সাথে সম্পর্ক করেছিল, এরকম একটা ছেলের সাথে সম্পর্ক করেছিল,
সে সৌদি থাকতো, সে এখন ঢাকা গার্মেন্টসে কাজ করে, তার কাছে সে চলে যাবে, সে এরকম আমার কাছে শেয়ার করেছিল কথাটা। তা সে তার এবারই এই মানে রবিবারের দিন চলে গেছে, তো রবিবারের দিন যার 2 দিন আগে শুক্রবার দিন তার সেই ছেলেটারে মানে এই যে ছেলেটা আমার জানাচ্ছে তারে বলে নাকি কল করে বলেছে ডাইরেক্ট নাম্বারে যে দেখেন আপনার সাথে তো অল্প কিছুদিনের পরিচয় সম্পর্ক, তা আমি আমার সে প্রেমিকার কাছে চলে আসছে, সে তোমার প্রেমিকা, আর সে কখনো পছন্দ করবে না যে আউট কেউ কল করুক, অথচ আমি স্বামী। সে আমাকে এই কথা বলতেছে যে আমি আমার বন্ধুদের সাথে কথা বলতেই পারি, তা তোমার সমস্যা কি? অথচ সে প্রেমিকার কাছে যাচ্ছে, আর এক প্রেমিকারে বলে যাচ্ছে যে সে কল করা পছন্দ করে না। তাহলে কতটা নিকৃষ্ট হলে একটা স্ত্রী এমন হতে পারে একটা মেয়ে। হ্যাঁ, হ্যাঁ। তা আচ্ছা, এখন সেই ছেলেটা আমি আমারে শর্ট ওই করে ছেলেটার আপনাকে, কথা বললো। জি বলেন, আমি দাঁড়ান, আমি বলেন বলেন। শর্টকাটে আমি প্রশ্ন করতেছি, আপনি ওইভাবে উত্তরটা দেন। আপনি এইটা জি, খবরটা ওই ছেলেটার কাছ থেকে জানতে পারছেন কতদিন আগে? আমি রবিবারের দিন জানতে পারছি, রবিবারের দিন এই সন্ধ্যার এই সময়। তাও রবিবারে? শোনেন, সেই ছেলেটা আমারে কল করে বলতেছে, মানে এইসব কথা আদান প্রদান হওয়ার পরে সবকিছু সে বলার পরে সে বলতেছে আপনি কি জানেন আপনার স্ত্রী এখন কোথায় আছে? তো আমি বলছি না তো। তা বলতেছে যে আপনার স্ত্রী এখন ঢাকায় যাচ্ছে, আমারে 2 দিন আগে ফোন করে বলেছে সে রবিবারের দিন ঢাকায় যাবে, আপনি দেখেন চেক করে। আমি তার মারে, তার ভাবিরে ফোন দিলাম। তারা কি বললো যে এরকম সে তো 2টোর দিকে এলাকেন বাজারে গেছে, সে এখনো আসেনি। আমার মেয়ে 4টের দিকে স্কুলের থেকে এসে বার্তা নাচ্ছে নানি মা কই, তা বললো যে বাজারে গেছে কিছুক্ষণ আগে, তা আসবে না। সে আর এখনো আর ফিরে আসেনি। আজকের আমার আচ্ছা, মেয়েটা আমার এই 2 দিন ধরে কান দিয়ে শুধু বলে যাবো, আমি যদি প্রথমের থেকেই সবকিছু আমি বলতাম আচ্ছা, এক আপনাদের। মিনিট, এক আমি মিনিট। শুধু ঝগড়াঝাটির জন্য বলিনি, কিন্তু আপনি আজকের আমিও এতিম হলাম, আর কোনো কিছুই আমাকে জীবনে থাকলো না। আপনি বিয়ে করলে আচ্ছা বউ ভাই, পাবেন, আমার আম্মু বিয়ে করলেও সে স্বামী পাবে, কিন্তু আমি কোন জায়গায় দাঁড়ায় থাকলাম আজকে? আমি যদি আপনার কাছে আগে থাকতে কোনো কিছু বলতাম, তাহলে হয়তো আজকের আমার জীবনটা এতটা হতো না। জানেন, আমার আচ্ছা, একটা মেয়ে এমন কথা বলেছে আজকেরা যে আম্মু ভিডিও কলে কথা বলতো, আমার হঠাৎ করে ঘুম ভেঙে গেলে সে মোবাইলটা বুট করে রাখতো, বলতো যে তোর আব্বুর সাথে কথা বলতে তুই ঘুম পড়। এরকম বললেও তারে মাইরে কোথায় ঘুম পড়ায় রাখতো, 14 বছরের একটা মেয়ে। আচ্ছা, আমি বুঝতে পারছি আপনার বিষয়টা। এখন আমার কথা হচ্ছে যে আপনি শুধু এই ছেলেটার কাছ থেকে শুধু শুনছেন নাকি ফ্যামিলি থেকে আপনাকে জানানো হয়েছে? তার ফ্যামিলিরা ডাইরেক্ট বলে যে আমরা জানি না এগুলো। আমি বললাম যে যে আপনারা জানেন না আপনার মেয়ে বাড়িতে চলে গেছে, আপনারা জানেন না? তারা না খুঁজ দিয়ে গেছে, না কোনো জায়গায় একটা মামলা করেছে, না কোনো কিছু করেছে। বুঝতে পারছি। আচ্ছা, আপনার এই ছেলেটার সাথে কথা হয় এখন? হ্যাঁ, আজকেরও কথা বলেছি ছেলেটার সাথে। সে আমার অন্য ছেলেটা কি অন্য জানে? সান্ত্বনা বুঝবে। আচ্ছা, আপনি ছেলেটাকে প্রশ্ন করেন নাই যে তোমার সাথে এখন বর্তমানে যোগাযোগ আছে কিনা? সে বলে যে না, তার নাম্বার বন্ধ, আমার সাথে কোনো যোগাযোগ নেই। আসলে তার যে নাম্বারটা ছিল সেটা বন্ধ, মানে অন্য কোনো নাম্বার, বা সেই ছেলেটাই ধারে গেছে না কি, এটা আমি নিজেও বুঝতে পারি না ভাইয়া, কি বলবো। এখন আপনাকে একটু আমি পরামর্শ দেই। যেহেতু আপনাকে এই ছেলেটাই নক করেছে এবং এই ছেলেটাই আপনাকে খবরটা দিয়েছে, এবং বর্তমানে আপনাকে তো এইরকম সোর্স নেওয়ার মতো আর কোনো মাধ্যম নাই। আপনি চেষ্টা না। করবেন এই ছেলেটাকে নক করার জন্য, কারণ ওর সাথে যেহেতু যোগাযোগ আছে, ওর সাথে হয়তো বা আজ বা কাল ও কিন্তু স্বীকারোক্তি দিবে আপনার ওয়াইফ যে আমি কোথায় আছি কি জি, করছি, যেহেতু ভালো সম্পর্ক তার সাথে। আর আমার যেটা মনে হচ্ছে যে এই ছেলেটার কাছেও কিন্তু আপনার ওয়াইফ থাকতে পারে, যেহেতু তার সাথে একটা সম্পর্ক কিন্তু ছিল। হ্যাঁ, জি, বা ছিল বা আছে। জি। এখন এই জায়গা থেকে আমি বলবো যে আপনি একটু কষ্ট করে এই ছেলেটার উপর ও, একটু আর একটা যদি, কথা ভাইয়া, ভাইয়া আর হ্যাঁ, একটা কথা বললে যাই, যে তার মারে নাকি গতকালকে ফোন দিয়ে বলেছে সে কোন বান্ধবীর বাসায় আছে, তা বললো যে কোন জায়গায় আছে, তা বললিছে তোকে জানার দরকার নেই, আমি আমার এক বান্ধবীর বাসায় আছি। তা আমার মেয়েটা তখন আমার বলতেছে যে আব্বু ওসব নাটক, বান্ধবীর বাসায় থাকলে তাহলে সে আমার সাথে একবার কথা হবে, সে দিয়া নেই তো, আমি হ্যাঁ, তো হ্যাঁ, তার মেয়ে। রাইট, সে রাইট, এতটা একদম। কাঁদতেছে বা তা বলে বোঝানো যায় না। কি বলবো আসলে, ভাষা খুঁজে পাচ্ছি না, কারণ এরকমটা একটা মানুষকে বারবার হোঁচট দেয়, আপনাকে এক এক করে 3বার হোঁচটটা দিল। উম, 4 বার ভাই, আগের তো একটা ইমো ডিলিট করাইছি তারে দিয়ে। আসলে বুঝতেছি না কি বলা উচিত। উম, আচ্ছা, এখন আপনার ওয়াইফ 3 বার করেছি যদি একটা এরকম, মেয়ে, শোনেন, একটা মেয়ে 3 বার কোরআন শরীফ দিয়ে বলেছে যে আর কখনো এমন কাজ করবে না। এরপরও সে এইরকম একটা কাজ করে কিভাবে? আর তার কতটুকু ভাইয়া নিম্ন যারা শ্রেণীর হলে আসলে, সে এরকম একটা কাজ করতে পারে? তা একটা হ্যাঁ, মেয়েরে কি হ্যাঁ, দিয়ে আটকানো যায় বলেন তো ভাইয়া? ভাই আসলে মেয়েদের রূপ তো আসলে এটা
এরা আসলে মেয়েদের মধ্যেই পড়ে না, কারণ যারা এটা করে এরা কখনো মেয়ে হতে পারে না। আর যারা মেয়ে অরিজিনাল প্রকৃত পক্ষে মেয়ে, তারা কখনো অন্তত এটা করবে না। আর আসলে লাইভে তো এরকম ভাবে উপস্থাপনাটাও করা টাফ হয়ে যাচ্ছে। তো যাই হোক, একটা কথা আপনাকে বলি যে আপনি এর জন্য আর কান্নাকাটি করেন না। হ্যাঁ, এর জন্য কান্নাকাটি করেন না। এই চোখের পানির দাম কখনোই দিতে পারবে না, কারণ এরা হচ্ছে সর্বদা ছলনাময়ী। আপনার মধ্যে যতদিন আমি স্বার্থ আজ থাকবে, আপনার ভাইয়া মধ্যে যতদিন ব্যবসা 10টা থাকবে, দিন ততদিন ধরে আপনাকে ব্যবহার করবে। 10টা দিন ধরে আমি খাবার খেতে পারি না, 10টা দিন ধরে আমি আমার ভিতরে খাবার যায় না। অথচ জানেন এই যে আজকেরও রাত 10টা পর্যন্ত ডিউটি করেছি, কালকেরও রাত 10টা পর্যন্ত ডিউটি করেছি। এমন কোনো মানে আমি কেবলের কাজ করি, কেবল জয়েন্টের সময় আমার থাকতেই হবে। তা মনে করেন 20-30-40 জন লোকের দায়িত্বে আমি থাই। তা মনে করেন তাদের সাথেও সারাদিন থাই, এরপরও কান্দি। জানেন কতটা কষ্টে থাকি সেটা শুধু আমি বলি, কিন্তু আমার কোম্পানির বস সেও আমার সান্ত্বনা দেয়, তুই টেনশন নিস নে, তোর সব ঠিক হয়ে যাবে। যদি সে চলে যায় তাই তা তুই মন কষ্ট নিস না। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। এখন আপনি জেনে গেছেন যে আপনার বউ কোথাও চলে গেছে, সে যদি সে আগের মতো করে আবার আপনার জীবন ফিরতে চায়, আপনি কি করবেন? ভাইয়া আমি আর কখনো তারা নেব না। শুধু আমি এটি বলে যাচ্ছি, যদি আমার মৃত্যুও যদি হয়ে যায়, তা দেখা গেল আমার জীবনের সত্যিটা কেউ জানতো না, শুধু আমার স্ত্রী জানতো, বা আমার আত্মীয় স্বজনরাও আমি কখনো আমার গোপনীয়তা জানাইনি। তাই আমি এটি লাইভে জানাই গেলাম। হয়তো দেখুন, আমি বাইরে বলবো থাকার চেষ্টা আপনার জন্য করবো, শুভকামনা। যুদ্ধ করে হলেও বাইরে আপনি, থাকার চেষ্টা করবো আমি। হ্যাঁ হ্যাঁ, রাইট, একদম সত্য কথা বলছেন, আমি এই সুন্দর একটা মুহূর্তে কথা 7 লক্ষ বলছেন। টাকার দিনে আছি শুধু তার জন্য, এই মুহূর্তে 7 লক্ষ টাকার দিনে আছি শুধু তার জন্য, কিন্তু আমি তাদের দিন এত দিতে হবে, আমি বাইরে থাকার চেষ্টা করব। আমার একটা মেয়ে আছে, ভাই, তার আল্লাহ জন্য আমি আল্লাহর চেষ্টা করবো কাছে, বাইরে থাকার জন্য। আপনি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া করেন। আপনি 7 লক্ষ টাকা দেন আছেন, হয়তো বা এরকম হতে পারতো যে আপনার 7 কোটি টাকার একটা ফেরে ফেলাই দিত। আল্লাহর কাছে শুকরিয়া করেন, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমিও বলবো যে ভাই, আপনার জন্য শুভকামনা, কিন্তু আপনি কখনো পিছন দিকে কামব্যাক করেন না, আপনি সামনের দিকে অগ্রসর হন। আর সামনে তাকালেই কিন্তু জি ভাই। আপনার সুন্দর একটা পথ আছে। আপনার একটা মেয়ে আছে, হয়তো বা তারা যদি, ওর নানা নানি যদি তারে না নিতে চায়, আপনি আপনার মতো করে আপনার মেয়েকে মানুষ করেন। হ্যাঁ, আপনার মেয়েকে বিয়ে শাদী দিতে হবে, আপনার মান সম্মান আছে। কারণ যে মানুষটা চলে গেছে, ও কখন মান সম্মান হিসাব করে নাই, একটা সন্তানের হিসাব করে নাই, একটা সংসারের হিসাব করে নাই, একটা প্রিয় মানুষের হিসাব করে নাই। এরা আসলে এদের বৈশা আসলে ওরকম ভাবে বিস্তারিত বলে শেষ করা যাবে না। এখন সর্বোপরি আপনার ওয়াইফ যদি এই লাইফটা দেখে বা কখনো তার সামনে যায়, আপনি তার বিষয়ে কি বলতে চান, তাকে একটা বার্তা দিয়ে দেন। তাকে শুধু এটা বলতে চাই যে তার, সে যদি কখনো আমার ভালো কাজগুলো চিন্তা করে, তা সে এইটুকু অনুভব করবে যে মানুষ আমি কেমন ছিলাম। আর সে যেখানে যাক, সে তারে যেন ভালো রাখে, সে যেন আমারে যেমন ঠগায় বারবার, তাকে যেন সে কখনো না ঠগায়। আর আমার মেয়ের কাছে যেন সে কখনো ফিরে না আসে। আমার মেয়েটারে নিয়ে আমি আমার মতন থাকবো। সে যেন অন্য কোনো পুরুষে তার বাবা বলতে বাধ্য না করায় তার কাছে নিয়ে। আলহামদুলিল্লাহ, আপনার কথাগুলো শুনে ভালো লাগছে। আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আর অবশ্যই নিজেকে আমি নিজে তার মৃত্যু বুঝায় কামনা রাখবেন। করব না, আমি তার জি মৃত্যু জি, কামনা আল্লাহ। করব না, কারণ সে আমার এখন কিছু না, বা তার আমি বকা দিয়েও কথা বলবো না, কারণ সে আমার কিছুই না। যেহেতু সে, তার আমি মন থেকে মুছে দিছি তার অপকর্মের জন্য, তাই তারে আমি বকা দিয়েও কথা বলবো না, তার বদদোয়া দেবো না। সে যেখানেই যাক ভালো থাকুক। আর দ্বিতীয়ত, সে যার কাছেই যাক না কেন, সে কারোর আশাই গেছে, সে যেন তাকে ভালো রাখে, আর তারে যেন সে আমার মতন না ঠগায়। আর আমার মেয়েটারে যেন সেই পর পুরুষকে যেন বাবা বলতে বাধ্য না করে তার কাছে নিয়ে কখনো। এইটুকু আমি অনেক আপনাদের ভালো লাইভে আমি লাগলো। রিকোয়েস্ট করে গেলাম। জি জি, আপনার জন্য শুভকামনা। নিজেকে নিজে বুঝায় রাখবেন, নিজে ধৈর্যশীল হবেন। আর একটা জিনিস হচ্ছে, ভালো হচ্ছে আল্লাহ যা করে ভালোর জন্য করে, এরকম একটা ভুলভাল একটা মানুষের সাথে আসলে থাকা টাফ হয়ে যায়। আর আমি জানি না আপনার মধ্যে কতটা সত্যতা, কতটা আহ মানে মিথ্যা। তবে আমি বিশ্বাস করি যে যেহেতু লাইভে চলে আসছেন, অবশ্যই আমি মনে করি সত্যতা কিছুটা হলেও এখানে ভাই রয়ে আমি গেছে। আমি যেটা আর বলেছি, যে জিনিসটা বলেছি এর মধ্যে কোনোটা মিথ্যে নাই। আপনি যদি চান আমি জি সম্পূর্ণ তার প্রমাণ দিচ্ছি, যে সে যেগুলো জি, করেছে, এটা যে এটা ইমোজি স্ক্রিনশট বা জি
সে যে কথা বলেছে তার যে আমি ভিডিও মানে মোবাইলের থেকে মানে অন্য মোবাইল দিয়ে আমি ভিডিও করে তার ভাইয়ের কাছে ভাবির কাছে পাঠাইছি যে দেখেন এইগুলো করেছে 35 মিনিট আধা ঘন্টা ভিডিও কলে রাত 12টার সময় কথা বলে। এটা কি আমি কি তার এরা কি তার স্বামী যে এত রাত পর্যন্ত সে ভিডিও কলে কথা বলেছে? এই 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 সম্পূর্ণ ভিডিও চালিয়ে আমি আপনার কাছে আমি পাঠাতে পারি। আপনি আপনার মানে লাইভে যারা আছে তারাও তাদের কাছে আপনি শেয়ার করে আপনার দেখাতে আপনার পারেন যে কথা শুনে ছেলেটা সত্য আপনার বলতে কথা মিথ্যা বলছে। শুনে শোনেন, আপনার কথা শুনে বোঝা গেছে যে আপনি সত্যতা বলছেন, কিন্তু এটা হচ্ছে আমার দায়িত্ববোধ থেকে হয়তো বা আপনার ওয়াইফের কথাগুলো শুনতে পড়লো, হয়তো বা কিছুটা বোঝা যায়। তো যাই হোক, এখন বিষয়টা যে যেটা হওয়ার হয়ে গেছে। এখন আপনার মেয়েটার জন্য শুভকামনা রইলো, আপনার জন্য দোয়া রইলো। অবশ্যই নিজেদের খেয়াল রাখবেন, মেয়েটাকে মানুষ করার চেষ্টা করবেন, আর পিছনে কখনো কামব্যাক হওয়ার চেষ্টাটা করবেন না, তাহলে আবার বারবার আপনাকে ঠকতে হবে। কারণ ভুলভাল মানুষ যারা মন থেকে তৈরি হয়ে যায় ভাই, তাদেরকে কখনোই কিন্তু পরিবর্তন করা সম্ভব না। আপনি যত চেষ্টা না। করবেন সম্ভবই না এটা। আপনি অনেক বুঝাইছেন, একবার না দুইবার না, আপনি চারবার ঠকেছেন, কিন্তু কোনো লাভ হলো না। সর্বোপরি হুম একটা হুম। কথাই বলবো, আজকে লাইভে বলে যাচ্ছি, নিজেকে নিজে বুঝায় রাখবেন। আপনাকে বোঝানোর মতো কিন্তু পাশে কেউ নাই, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনার মেয়ের জন্য আপনাকে বেঁচে থাকতে হবে। তো সর্বোপরি আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আজকে লাইভ এখানে শেষ করতেছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।